মোবারক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা এবং ঈদের এই বিশেষ আয়োজন নিউজিক। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু ঈদের এই সময়টাতে আমরা নিউজ আওয়ার এক্সট্রাকে সাজিয়েছি মিউজিক নামে। সেখানে নিউজের সঙ্গে যারা জড়িত তারা যদি মিউজিক করেন, অথবা মিউজিকের সঙ্গে যারা জড়িত তারা নিউজ ভ্যালু যারা ক্রিয়েট করেন, তাদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে আজকে আছেন কুমার বিশ্বজিৎ। তার নামের আগে পেছনে কোনো বিশেষণের দরকার নেই, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি বলছি যে আমি গর্বিত, দাদার কাছে কৃতজ্ঞ। অনেক বছর পরে উনি অনেক 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 অনেকবার আমাকে সময় দিয়ে এবার কেন জানি রাজি হলেন। যাই হোক, কুমার বিশ্বজিৎকে এক নজরে একটু দেখে নিব। একদিন আমি অফিসে বসে আমার নিয়মিত যে কাজ সেগুলো আমি করছি, হঠাৎ আলমসুর আমার ঘরে ঢুকে বলল যে মান ভাই একটা কথা বলতে চাই। ও তখন যুব মেলা নামে একটি অনুষ্ঠান করত, চট্টগ্রাম থেকে একটা ছেলে এসছে, খুব ভালো গান গায়, ওকে আমি এই অনুষ্ঠানে নিতে চাই। বলা বাহুল্য এই ছেলেটি হলো আজকের কুমার বিশ্বজিৎ। ধরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠুরে রাখবো। বাংলাদেশের সঙ্গীত জগতে ক্যাসেটের বাজার যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবের শুরু থেকেই কিন্তু রয়েছেন কুমার বিশ্বজিৎ। বাংলাদেশ চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবেও কুমার বিশ্বজিৎ আমাদের কাছে সুপরিচিত। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে আমি এবং আমার নাতনি একই সঙ্গে তার গানকে ভালোবাসি এবং তার গান গাই। এক পশলা বৃষ্টিতে অথবা কোনো রোদ্দুরে। দেশে বিদেশেও সঙ্গীত ব্যক্তিত্বদের সান্নিধ্য লাভ করেছেন কুমার বিশ্বজিৎ এবং অর্জন করেছেন স্নেহ এবং তাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা। দাদা, কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আমি 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 আমার অপারগতার জন্য ক্ষমা চাচ্ছি অন স্ক্রিন। না, কারণ আমি আমার না আসলে ঈদের অনুষ্ঠান তো একটু বিশেষ বাড়তি একটা কিছু তো না, সত্যি সত্যি কথাই বলছি। এবং অনেক কিছুর পরেও আজকে ঈদের অনুষ্ঠানের জন্য আপনি সময় দিয়েছেন, সেটার জন্য দর্শকদের জন্য একটা বড় প্রাপ্তি, আমার জন্য তো বটেই। মানে আমি মানে আপনি গান করতে করতে 32 বছর, আর 32 বছর ধরে আপনার সম্পর্কে যখন আমি একটু রিসার্চ করছি, যে দেখছি এই গানটা ওই গানটা সবই মনে হয় দেখেছি, শুনেছি। সুতরাং আমি শ্রোতা হিসেবে বা আপনার ভক্ত হিসেবে মনে হয়, ফলোয়ার হিসেবে অনেক মনে হয় একটা ভালো ফলোয়ার আর কি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে অনেকবার আমন্ত্রণ পাওয়ার পরেও আমি আসতে পারিনি, সেই জন্য আমি অনস্ক্রিন ক্ষমা যাচ্ছি। কারণ আমি টেলিভিশনটাকে আমি এখন খুব একটা আসতে চাই না, কারণ আমার অনস্ক্রিন চাইতে অফ দ্য স্ক্রিন ভাল লাগে। ওইটা ওইভাবেও বলবো না, আমার মঞ্চ খুব ভাল লাগে, আর ক্রিয়েট করতে খুব ভালো লাগে, আমার স্টুডিওতে কাজ করতে ভালো লাগে। তো যাই হোক, অনেকেই আছেন আমাকে চায় আমি স্ক্রিনে আসি না কেন, অনেক জিজ্ঞাসাও থাকে। আসি না, এটা হয়তো আমি ওইভাবে আসতে পারি না বলেই আসি না। আমি কিছু নিয়ে আসতে যখন পারি তখনই আসি। সব কিছুর পেছনে আমি আমার কিছু যুক্তি আছে, সেটা হচ্ছে আমার টেক আউটটা আমি দেখি। আমি যে একটা অনুষ্ঠানে আসবো, সেটার অবশ্যই কিছু একটা প্রাপ্তি আমাকে নিয়ে যেতে হবে, নিউজ ভ্যালু থাকতে হবে না। আর আজকে আপনাদের অনুষ্ঠানের নামটা আমার খুব ভালো লেগেছে, নিউজিক। এটা নতুন শব্দ, তো এনিওয়ে আমরা তৈরি করেছি, আচ্ছা, ডিকশনারিতে নাই। দাদা, আপনি বললেন যে টেলিভিশনে আসতে ভালো লাগে না, কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে, মানে আপনি যখন শুরু করেছেন সেই সময় ঠিক ভালো লাগে না আমি বলবো না, মানে এখন আর ভালো লাগে না। এবং একটা পর্যায়ে কিন্তু আপনার মতো জায়গায় গিয়ে আপনি যেগুলো বলেছেন সেটাই সত্য, যে 32 বছর ধরে
টেলিভিশন মঞ্চ, অডিও ইন্ডাস্ট্রি সব জায়গায় তো আপনি দাপটের সাথে, এবং কুমার বিশ্বজিৎ প্রথম স্টার হওয়ার দিনটা থেকে এখন পর্যন্ত 32 বছর পর্যন্ত একই জায়গায়। যাই হোক, আমি এটা আমার বলছি যে জন্য বড় না, compliment, এই হ্যাঁ। সিক্রেটটা আমি বলবো, এবং যারা দর্শক তারা বসে থাকবেন আমাদের 1.5 ঘন্টার অনুষ্ঠান, এবং 1.5 ঘন্টার মধ্যে দাদা কখনো না কখনো এটা বলতেই হবে। আমি আজকে এটা আবিষ্কারই করতে চাই আচ্ছা। এই সিক্রেটটা কি। যেটা বলছিলাম যে শুরুর দিকটা, যে আপনি যখন টেলিভিশনে শুরু করলেন তখন কষ্ট ছিল যে টেলিভিশনে একবার চান্স পাওয়া, চান্স পাওয়ার পরে যে ভালো করবে তার আর ফিরে তাকাতে হয় না, সেটার উদাহরণ আমি কুমার বিশ্বজিৎ দেখতে পাচ্ছি। কিন্তু চান্স পেয়েছিলেন আল মনসুরের একটা অনুষ্ঠানে, এটা যুবমেলার একটা ছোট্ট একটা- গল্প আছে, সেটা আমি একটু বলি। এটা অনেকে হয়তো শুনেছেন অনেকবার, কিন্তু তার তার পেছনের আরও গল্প আছে। আমরা যখন শুরু করি 1977 আমার প্রথম ব্যান্ড হয়, রিদম 77। তো তখন আমাদের মিউজিকের ক্ষেত্রটাই ছিল বিয়েবাড়ি, চিটংয়ের বিয়েবাড়ি, খতনা, সুন্নাত, হ্যাঁ, এগুলোতে আমরা শো করতাম। ওইটাই ছিল আমাদের প্র্যাকটিস প্যাড এবং নিজেকে যাচাই করার বা শোধরানোর শেখার একমাত্র ক্ষেত্র ছিল। আমার মনে আছে যে তখন বিয়েবাড়িতে এখনও ওই ট্রেডিশনটা আছে, চিটাগাংয়ে যেসব বিয়েগুলো হয় সবাই তো অর্থনৈতিকভাবে অনেক বেশি কী বলবো ওয়েল আপ। তো ওনার বিয়েতে ধরেন যে 10, 11 বা 20 বাস লোক আসে, তো ওদেরকে অ্যাকোমোডেট করা খুব টাফ হয়ে যায়। তো ওনাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা থাকতাম, এবং মানে সারা রাত জাগিয়ে রেখে গান টান হ্যাঁ, করে আর কি। এবং সকালবেলা 8টার সময় নাস্তা খেয়ে ওনারা বাসে যার যার গন্তব্যে ফিরে যায়। তো সো 8টা থেকে রাত 8টা থেকে শুরু হতো, সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টা কন্টিনিউয়াসলি গান করতে হতো, এবং ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টেস্টের গান। হয়তো ছেলের পক্ষের বা কী বলবো মেয়ে পক্ষের, গুরুস্থানীয় যারা তাদের এক ধরনের রিকোয়েস্ট, মোহাম্মদ রফির গান গাইতে হবে, তালাত মাহমুদের গান গাইতে হবে, কিশোর কুমারের গান গাইতে হবে, মান্নাদের গান। আবার সাইড বাই সাইড ধরেন যে চটুল গানের রিকোয়েস্ট, আবার সে বাংলা পুরনো দিনের হেমন্তের গান, শ্যামল মিত্রের গান, তারপরে ধরেন যে সলিল চৌধুরীর সেই বিখ্যাত গানগুলো, নানা রকমের গান আমাদের গাইতে হইতো। তো সেখান থেকে স্ট্রাগল করে একটা পর্যায়ে মনে হলো যে না, যেহেতু সেন্ট্রালাইজ সব কিছু ঢাকা বেস, আমাকে ঢাকায় আসতে হবে। তো ঢাকায় আসতে হলে তো আমি ওই পদ্ধতিগতভাবে আসাটা, আমি জানি না কখন অডিশন হচ্ছে, কখন অডিশন দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আমি ঠিক গতানুগতিকে যেতে কখনোই যাইনি। সেটা হ্যাঁ, আমি বুঝতে পারি না। আমি রেডিওতে কখনো অডিশন দিয়ে পাশ করিনি, আমি টেলিভিশন অডিশন দিয়ে পাশ দিয়েছিলেন? করি। নো, আচ্ছা আমি গান গাওয়ার পরে আমাকে টেলিভিশন অ্যানলিস্টেড করে নিয়েছে, রেডিও তো তাই। আচ্ছা। তো আগে টেলিভিশনে কয়েকবার আসতাম, গেটে দাঁড়াতাম, কেউ চিনতো না, মানে সবসময় হাসি মুখে থাকতাম, কে প্রডিউসার তো জানি না। তো এরকম আস্তে 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 সিকিউরিটি অফিসার যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করতাম যে কোনজন প্রডিউসার। তো ওনার একটা রেসপন্স পাওয়ার জন্য যত রকমের অভিব্যক্তি আছে সেগুলো প্রকাশ করতাম, কোনো নাড়া পেতাম না। যাই হোক, একদিন একজনকে ফোন করলাম, আমি নাম বলবো না। ফোন করার প্রত্যেকে এসেছেন, কে বলছে আপনাকে আসতে? আজ না একটা পাস যদি দেন, আমি এরকম গান টান গাই, এটা আপনাকে শোনাতে চাই। বলে আমার কোনো মিউজিক্যাল অনুষ্ঠান নেই, আপনি অডিশন দেন, অডিশন দিয়ে পাস করেন। দেখলাম যে এইভাবে হবে না। তো মনের মধ্যে যে কি বলবো জ্বালাটা আছে গান করার, তখন প্ল্যান করলাম যে 4-5টা গান করি। গান করলাম, তখন আমার মনে আছে সাকিনা সরোয়ার বিটিভির প্রডিউসার ছিলেন, ওনার একটা স্টুডিও ছিল অন্তরা। হ্যাঁ, বাচ্চাদের প্রোগ্রামও করতেন একটা। হ্যাঁ, অন্তরা একটা রেকর্ডিং স্টুডিও ছিল অডিও। তো ওইখানে খুশিউর রহমান বলে এক রেকর্ডিস্ট ছিলেন, উনি বিটিভির চিফ রেকর্ডিস্ট ছিলেন। তো আমি গেলাম, কিছু গান করলাম। গান করার পরে খুশি ভাই বললো যে আমার মনে হয় তোমার একটা কিছু হবে, তুমি গানগুলো আমার কাছে রেখে যাও। হ্যাঁ, আমি একদম মানে হয় না যে কোনো উদ্দেশ্যবিহীন গানগুলো করলাম, যদি কখনো কোথাও লাগে। বলে যে আমার এখানে টেলিভিশন অনেক প্রডিউসার আসে, তোমার গানগুলো যদি আমি শুনাই হয়তো তোমার কিছু একটা হবে। তাই আমি চিরাং ব্যাক করলাম। ব্যাক করার একদিন পরে ফোন সৌদি আল মনসুর ফোন করলেন আমাকে, শুনো তোমার গান শুনলাম, তোমাকে আসতে হবে। তা স্বাভাবিকভাবে আমার তো ঈদের চাঁদ পাওয়ার মতোই, তোমাকে আমি ব্রেক দিব না, ব্রেক দিলে তুমি থেমে যাবো, তোমাকে আমি অ্যাক্সেলারেটর দিব। সেই থেকে
টেলিভিশনে আমি অ্যাপিয়ার হলাম যুব মেলা, ইউনিভার্সিটি ম্যাগাজিন, আচ্ছা। যুব মেলা। তখন কোন গানটা করেছিলেন মনে আছে? আমার মনে আছে তখন অনেকগুলো গান করেছিলাম, যে শাম্পানের মাঝিরে, আচ্ছা, স্মৃতি পিছু অনেকগুলো থেকে মনে রাখা, করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। একদিন চলে গেলে তুমি যে দূরে, তখন দৃষ্টিতে পড়তে শুরু করলাম। আচ্ছা। এর 81 দিকে ছিল। 82 আর্লি 82-তে উনি আরেকটা অনুষ্ঠান করলেন, ম্যাগাজিন অনুষ্ঠান, শিউলিমালা। তখন গল্পটা এখানে দৃশ্যায়িতই আছে। মামুন ভাই, আব্দুল্লাহ মামুন, উনি ছিলেন। মনসুর ভাই বললো যে এরকম একটা ছেলে আছে, সো ওনাকে চিটাং থেকে আনা হয়েছে, আমার মনে হয় আপনার ভাল লাগবে। তো আপনাদের তো বাইন্ডিংস আছে অডিশনের, তো এখন এই প্রসেসে গেলে আমি এই অনুষ্ঠানটা করতে পারবো না। তো বলছি ঠিক আছে, তুমি করো, দেখা যাক, আমি দেখব। মামুন ভাই ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমি তখন পুতুলের মতো গানটা করলাম। সেই থেকে আর আমাকে ফিরে তাকাতে হয়নি, আর অডিশন দিতে হয়নি না? তখন কুমার বিশ্বজিতের পিছে পিছে না, সেটা প্রোডিউসার। বলবো না। আমার হয়তো মানে সব দিক থেকেই তখন আমার মানে আপনি response গানের পেলাম। স্ট্রাগল যেটা বললেন, সেটা ওই সারা রাত ধরে চট্টগ্রাম এগুলোর বিভিন্ন পিছনে অনেক অনুষ্ঠানে ঘটনা আছে। আমি গাওয়া। চিরাং থেকে এসে তো ন্যাচারালি আমি এমন একটা পরিবারের আমি একটু ছেলে। পরিবারের গল্পটা শোনার জন্য এটা বলছিলাম। যেহেতু এক ছেলে, দাদা একটু বলি, যে অনেকেই জানে কুমার বিশ্বজিৎ সম্পর্কে, এখন ওইভাবে না জানার কোনো কারণ নেই। নামটা খুবই সুইট একটা নাম, তুলতুল, আমরা তুলতুল দাদা অনেক সময় বলি। আর কুমার বিশ্বজিৎ, আমরা ধরে নিয়েছি যে কিশোর কুমারের গান খুব পছন্দ করেন। অবশ্যই অবশ্যই আমার এবং একমাত্র idol। বিশ্বজিৎ কুমার দে, ইন্টারেস্টিং, দাদা মানে শিল্পী হওয়ার আগে থেকেই কুমার বিশ্বজিৎ ব্যবহার করতেন। হ্যাঁ, আমার এটা হয়তো অনেকে বলতে পারে যে শিল্পী হওয়ার আগে হয়তো কুমার বিশ্বজিৎ, এটা একটু মানে অ্যাজ ইউজুয়াল না। এটা আমার কাকা রেখেছিলেন। মানে ওনার দূরদর্শিতা আমি এখন প্রশংসা জানাই, কারণ তখন কিন্তু এই ইয়েটা ছিল না যে আগে যে টাইটেলটা আগে, টাইটেলটা যাই হোক, এখন আমি দিয়ে তো নিই না, খালি দিয়ে না বজায় উচিত যে দিয়েই যাচ্ছেন কুমার বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ কুমার দে উনি গানের জন্য, গানের ভুবনে যা দিয়ে যাচ্ছেন, সেটা আসলে আমরা না, আমি নিয়েও যাচ্ছি। আমি যা যত দিই নাই তার চাইতে বেশি দিয়েছে আমাকে, সেটা আমার প্রাপ্তি হিসেবে নিলাম, নেটাও হয়েছে। আর ছোটবেলার গানের গল্প দিদিরা গান করতেন। হ্যাঁ, সেখানে আমি তো যেহেতু ছোট ছিলাম, সে হিসেবে আমার জন্য আলাদা করে কোনো টিচার রাখার ওনারা যৌক্তিকতাও মনে করেনি। তো আমি পাশে বসে থাকতাম, দেখে দেখে। এক মাসে ওই টিচারের সব শিখে গেছেন আপনি, তারপরে টিচার ঘুরে এটা আমি জানি না, এটা ঈশ্বর প্রদত্ত, মজার একটা গল্প। হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত জায়গাটা। আমি খুব কি বলবো, যে দম্ভ নিয়ে বলছি না, এটা ঐশ্বরিক গুণ, আমাকে ক্ষমা করবেন। আমি এখনো আমি তখনই আমার মারা যখন বা পিসিরা যখন গান তুলতো, তখন তো আর অ্যালবাম বা ক্যাসেট এগুলো কেনা, রেকর্ড কেনা খুব একটা আমাদের ফ্যামিলিতে হয়ে ওঠেনি। তখন আমার মনে আছে পুজোর সংখ্যার গান হতো, অনুরোধের আসর, ওইখান থেকে গান লেখা হতো। হয়তো লিখতে লিখতে লাস্ট অন্তরে লেখা হয় নাই, আবার পরে 2 সপ্তাহ পরে আবার ওই গান যদি রিপিট করে তখন লেখা হতো। তো আমি এই শুনেই গানগুলো তুলে ফেলতাম। বান্নাদের গান, শ্যামল মিত্রের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কিশোর কুমারের গান। তো স্বাভাবিকভাবে পরে আমার জন্য টিচার রাখা হলো। আমার ওস্তাদও ছিলেন তেজেন সেন, প্রয়াত। তারপর থেকে তো আমি অবশ্যই, এটা আগে বলা উচিত ছিল, পরে তো ঢাকায় এসে আরও অনেক ঘটনা আছে। যেমন এই স্ক্রিনে আসার আগে আমাকে এই যে টেলিভিশনে অ্যাপিয়ার হওয়ার জন্য, আমার মনে আছে আমি ট্রেনে আসতাম, সিটও পেতাম না, টিটির সাথে একটা লাইন করে, এমন সময় বাথরুমের সামনেও ঘুমিয়ে এসেছি। এবং আমার এখনও মনে আছে, কালীপদদা এখন হয়তো বা বেঁচে আছেন, মেট্রোপলিটন হোটেলের উনি ম্যানেজার ছিলেন, ওনার সাথে সখ্যতা হলো। এক সময় মানে হোটেলের জায়গা নেই, থাকতেই হবে। তো উনি বলতেন যে বারান্দায় ঘুমাইতে পারেন, সকালবেলা বোর্ডাররা ওঠার আগে আপনাকে আর্লি উঠে যেতে হবে। তো যাই হোক, এগুলো পেছনে কথা আমার ভাবতে ভালো লাগে, কারণ আমি এমন না যে
অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে ছিলাম তা না, কিন্তু আমার ফ্যামিলি চায় নাই এক ছেলে যেহেতু পৈতৃক ব্যবসা দেখা বা তখন একটা গানের উপর ডিপেন্ডেন্ট হওয়া বা প্রফেশনালি নেওয়ার মতো ওরকম পরিবেশ ছিল না। স্বাভাবিকভাবে কেউ চায় না তার ছেলে একটা মানে প্রফেশনে যায় যেখানে কোনো গান নিশ্চয়তা নেই, করুক, নিশ্চয়তা না। আর গান গাওয়া মানে একটা একটা আমার ফ্যামিলি হয়তো বিশ্বাস না করুক, কিন্তু পারিপার্শ্বিকভাবে এমন একটা একটা ইয়ে ছিল যে গান গাওয়া মানে উচ্ছন্নে যাওয়া। না, এখন সেই ভালো সময়- লাগে। সেই সময় যে ব্যান্ড করা মানে যে ব্যান্ড মিউজিক করা, সেটা তো খুবই একটা দুরূহ মানে সাহসের কাজ ছিল, Naturally, এবং কারণ ওই ওখানে, বয়সে কারণ, আপনার যেরকম তারপরও তখন ইনস্ট্রুমেন্ট পাওয়া, আমার মনে আছে আমরা যখন গান করতাম তখন তো পিএ সিস্টেমও ছিল না, বা কোনো এত এত ওয়েল ইকুইপড ছিল না, এত এত মড সাউন্ড সিস্টেমও ছিল না। আমরা মাইকেও গান গেয়েছি দীর্ঘদিন। তো সো আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা, যেটা আমি খুব গর্বিত মনে করি, এবং আমি মনে করি যে এক্সপিরিয়েন্স হয়তো অনেকের পাবেও না এখন ইচ্ছা মানে করলে, এই কারণ আমি experience ডিজিটালিও টা- কাজ করেছি, Analog, ডিজিটালি কাজ করছি এবং অ্যানালগে কাজ করেছি। And আমি এমনও গান আছে যে 70 বার 80 বার টেক দিয়েছি। তো সো এই এক্সপিরিয়েন্স তো আর কারো হবে না। কারো কি সম্ভব হবে সে সুবলদার কাজ করা, আলাউদ্দিন আলীর কাজ করা, বা ধরেন যে সত্য শাহর কাজ করা, আলম খানের কাজ করা, আনোয়ার পারভেজের কাজ করা, এগুলো খুব দুরূহ ব্যাপার। আমি ইমতিয়াজ বুলবুলের কাজ করা, এবং সবচেয়ে মজার আমি সুবলদার কাজ করি, সুবলদার ছেলের কাজ করেছি, আলম খানের কাজ করেছি, আলম খানের ছেলের সাথে কাজ করছি। সেটাই বলছি। হ্যাঁ, তো এটা সেটাই আমার জন্য বলছি। একটা বড় প্রাপ্তি। আমরা কিন্তু বড় ব্যাপার। একটু সত্য শুরুর শাহর কাজ দিককার- করেছি, সত্য শাহর ছেলের কাজ দাদা করেছি। শুরুর দিককার এত ইন্টারেস্টিং গল্প, সেগুলার একটু এই যে পুরনো ভিডিওগুলো কিন্তু আমরা দেখব একটুখানি। দর্শক, আমরা কুমার বিশ্বজিতের সঙ্গে কথা বলছি এবং তার সেই সময়কার গল্পের সঙ্গে সেই গল্পের কিছু ছবি, কিছু গান আমাদের আছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দাদা, অনেক মজার মজার গল্প আর কি। সেটা হলো যে 71-এ যে আপনার গান শোনানোর একটা গল্প।
একাত্তরে প্যান্টে রিপু হ্যাঁ, করা একটা এটা প্যান্ট আসলে পরা ছিল, 5 টাকা প্রথমে আপনি পেয়েছিলেন 5 টাকা। বকশিস। ওইটা আমার প্রথম বলেন না শরণার্থী, সম্মানী হিসেবে বা প্রাপ্তি বলেন, যে অর্থনৈতিক প্রাপ্তি। এটা অ্যাকচুয়ালি মানে আমি ওইভাবে বলবো না যে সম্মানই বলবো না, এটা খুশি হয়ে দেওয়া। আমরা যখন হ্যাঁ, গান শুনে খুশি হয়ে দেওয়া খুশি মানেই তো হয়ে- সম্মানী, সেটাই, মানে সেটাই। হ্যাঁ। যাই হোক, এবং 5 টাকা তখনকার তখন আমাদের জন্য আপনার একটা 4 বিশাল- বছর 5 5 বছর বছর 5 বয়স, বছর 5 বয়স। বছর বয়স। আমার মনে আছে তখন ওই ক্যাম্পে মানে শরণার্থী ফ্রন্ট লাইনে ক্যাম্প। দেওয়ার জন্য বাঙালি যারা শরণার্থী ছিল তাদেরকে ইন্ডিয়ান আর্মিরা নিয়ে যেত। আমার কষ্ট লাগে কি, মানে ওই ক্যাম্পের চার্জে ছিলেন আমার বাবা। উনি ওয়ারেও যেতেন, কারণ উনি ভালো স্টোনোগ্রাফার ছিল, সরি। তো ওনাকে যুদ্ধক্ষেত্রে রিপোর্টগুলো পাঠানোর জন্য উনি কাজ করতেন। যাই হোক, আমার কষ্টটা লাগতো যে আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমার যুদ্ধে যাওয়ার বয়স নেই। আহা, তো ওইখানে ওই ক্যাম্পে ওই যারা ইয়াং মানে যারা 5 ছিল, বছরে যুদ্ধে যেতে চাচ্ছেন, একটু বাড়াবাড়ি না? হ্যাঁ, সেই জন্যই তো যেতে পারি না। দেখেন একজনের মজার ঘটনা আমার খুব মনে পড়ে। আমার যুদ্ধে যাবই, আচ্ছা, এভাবে বাধা দেওয়ার 5 বছর না, আমি একটু বেশি, তখন বোধহয় 7-8 বছর হবে, 7-8 বছর হবে। তো সব ওই লরিগুলো আসতো জাস্ট ইয়াং ছেলেপেলেদেরকে তুলে নিয়ে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে ফ্রন্ট লাইনে দেওয়ার জন্য। এটা প্রায় প্রতি সপ্তাহে আসতো, বা প্রতিদিনই বোধহয়। এনিওয়ে, আমার মনে আছে যে আমি একদিন ওই লরিতে পিছনে উঠে গেলাম, আমাকে যাইতে হবে যুদ্ধে। তো জাস্ট বর্ডার পর্যন্ত যাবার, আমরা ছিলাম ত্রিপুরা, যেটা বিলুনিয়া বলে, ওটা ফেনী সাবরুম বর্ডার বলে। তো ত্রিপুরা বাজার মানে ত্রিপুরারা থাকতো, ওইটা জাস্ট বাসটা জঙ্গল কেটে একটা ক্যাম্প বানানো হলো। মাচা টাইপের ছিল, বাঁশ দিয়ে, ওই মাচার উপর ঘুমাতাম, কোনো তোষকও ছিল না। যাই হোক, ওইটা একটা স্মৃতি। এবং পরিবারের সবাই ঢালাই বিছানা হয় না, সব একসাথে ঘুমানো। তো একদিন গাড়িতে করে উঠলাম, অর্ধেক পথ যাওয়ার পর আমাকে যা হয়, হ্যাঁ, এক ধরনের বকাবকি দিয়ে আমাকে ফেরত পাঠালো। এবং বাসায় আসার পর এইভাবে যা হয়, তুই বাচ্চা ছেলে, তোকে কে বলছে এখানে যাওয়ার জন্য? আমার মনের ভাবটা তো আমি তখন বুঝাতে পারি নাই। তো এনিওয়ে, এটা দুঃখ আমার রয়ে গেল। আর ওই যে ওই ওরা যখন ব্যাক করতো সন্ধ্যার সময়, তখন গানের আসর বসতো। তখন আমি ওইখানে গান গেলাম এবং 5 টাকা পেলাম। আর আমাদের তো স্বাভাবিকভাবে সব ফেলে যাওয়া। ওই গানটার কথাও নিশ্চয়ই মনে আছে দাদা? আমার এই মুহূর্তে আমার মনে হয় ওই গানটা ছিল বোধহয়। এনিওয়ে, আমি এই মুহূর্তে আমি অনেকগুলো গান করেছিলাম তখন, পার্টিকুলারলি হয়তো আমার কাছে এখন এই মুহূর্তে মনে পড়ছে না। সবগুলো ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরই গান। তারপরে আমার একটাই মাত্র প্যান্ট ছিল, ওই প্যান্টের আবার রিপু করা। স্বাভাবিকভাবে তখন তো আর জামা কাপড়টা বড় বিষয় না, সারভাইভ করাটাই বড় বিষয়। কারণ ওই ক্যাম্পে কী বলেন, ওটা কী আসে, ওই যে খাওয়া দাওয়াগুলো, ওই রেশনগুলো আসলে ওগুলো কালেক্ট করে রান্না হতো। এইভাবে জীবন চলছিল। সুতরাং নতুন প্যান্ট কেনার কথা তখন কারোই নাই মাথার মধ্যে। তারপরে ওই তো 5 টাকা পেয়েছিলাম, ওইটা নিয়ে এক জোড়া কবুতর আর একটা প্যান্ট কিনেছিলাম। কবুতরটা কেন? আসলে আমার না মানে পশু পাখির প্রতি এখনো মায়া আছে আমার। এখনো আপনি জানেন যে আমার বাসায়, হ্যাঁ, বাসায় হ্যাঁ, কুকুর পোষেন একটা? কুকুর বলবো না, ও আচ্ছা, anyway, I'm sorry. ওইটা আমার ফ্যামিলি মেম্বার এখন, আচ্ছা, আচ্ছা। ক্যান্ডি, আচ্ছা, ওর নাম ক্যান্ডি। আচ্ছা। দাদা, আপনি বলেই ফেলছেন মান্না দে, কিশোর কুমার, এগুলো তো আপনার মানে আমার idol, হ্যাঁ, আমার idol, শুনতে হ্যাঁ। শুনতে কিন্তু কখনো কখনো মনে হয় যে শচীন দেব বর্মন আপনার উপরে এক ধরনের প্রভাব। আমি আসলে ফেলেন। শচীন দেব বর্মন, উনি তো মানে কি বলবো যে একটু পাহাড়ি ঢঙের ব্যাপারগুলো ওনার মধ্যে ছিল। কারণ আমার জন্ম এমন একটি জায়গায়, একদিকে পাহাড় আর একদিকে নদী। সীতাকুণ্ড। আমি জানি না এখনো আমার ক্রিয়েশনের মধ্যে ঝুমুর বা ভূপালি, এই রাগ এবং এই ছন্দগুলো খুব ডমিনেট আচ্ছা, করে, আচ্ছা, ডমিনেট আচ্ছা। করে। যার জন্য আমি জানি না, অত বড় মানুষের কাছাকাছি যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু প্রতিটা মানুষের যারা ক্রিয়েটিভ পার্সন, তাদের একটা আইডল আইকন থাকবেই। হ্যাঁ, আর এরা ওটা আসলে- হচ্ছে বাংলা গানের এর চাইতে বড় পিলার তো আর নেই। আমরা যা কিছুই করি ওর বাইরে যেতে পারবো না।
কারো কি বলবো যে ছায়া যদি পড়ে, অদৃশ্য ছায়া, সেখানে আমি মনে করি যে আমার ভুলের কিছু নেই, বরং তাদের ছায়া যদি আমি কিছু কাজ করতে পারি সেটা আমার জন্য বড় প্রাপ্তি। অসাধারণ, অসাধারণ। দাদা, প্রথম ডুয়েট আপনার ছিল পাকিস্তান আলমগীরের সাথে। এটা আর পাকিস্তান আলমগীরের সাথে। মানে ধরেন কুমার বিশ্বজিৎ হ্যান্ডসাম, দেখতে সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর গান করছেন, তার ডুয়েট হচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গে। না, গানটা ছিল মানে দুই বন্ধুর গান। আমার মনে আছে যে শোয়েবের সঙ্গে না বোধহয় না, আপনার ওটা সঙ্গে। ছিল টেলিভিশনে, কিন্তু ফিল্মের কথা বলছেন আপনি? আমি সেই প্রথম ডুয়েট। আচ্ছা, ডুয়েট গান, হ্যাঁ, ডুয়েট গান বলতে শোয়েবের সাথে ছিল। হ্যাঁ, ওইটা একটা মজার গান ছিল, যে কে ভালোবাসার পক্ষে কে ভালোবাসার বিপক্ষে। তারপর চলচ্চিত্রে আমি আসলাম 82-র দিকে, সেটা সৌদি আলাউদ্দিন আলী আমাকে প্রথম ডাকলেন। তো আমি গেলাম, আমাকে জাস্ট টেস্ট বেসিসে ডাকলেন। সেটা হচ্ছে চলচ্চিত্রের কারণে টেলিভিশনে দেখেছি একটা ছেলেকে, ফিল্মে ডাকি কী হয় দেখি। তো পাকিস্তান আলমগীর প্রথম বাংলাদেশে আসলেন, যে কোনো তার পারিবারিক কারণে। ওই ছবির গানগুলো ওনারই করার কথা ছিল। তো আমি একটা গানে আমাকে রাখা হলো। ওই গানটা গাওয়ার পরে পরবর্তী ছবির সব গানগুলোই আমি করলাম, এবং সেই থেকে আলাউদ্দিন ভাইয়ের আমি না হলো প্রায় 400 থেকে 450 গান, আরো বেশি হবে, 500-550 মতো গান করেছি। মানে তারপর থেকে চলচ্চিত্রে আসা, হ্যাঁ, তারপরে সবার কাজ করলাম। চলচ্চিত্রে স্বাভাবিকভাবে ওইভাবে প্রচার হলো যে হ্যাঁ, এরকম একটা ভয়েস এসছে, ওকে দিয়ে কাজ করানো যায়, সেই থেকে এখনো পর্যন্ত কাজ করছি। চলচ্চিত্রের গান শুনবো আমরা একটা বিরতিতে যাওয়ার আগে গানটা শুনে যাব, কিন্তু তার আগে আমার একটা কথা, যে সালমান শাহ খুবই ক্রেজ, মানে খুব অল্প বয়সে তার এই দুর্ঘটনা, কিন্তু তার ভয়েস আর হলো কুমার বিশ্বজিৎ খুবই ম্যানলি সুন্দর, কিন্তু তার সঙ্গে কেমন করে মিলিয়ে জানি আপনি গানটা করলেন, নাকি সালমান মিলাতে পারলাম, আমি ঠিক বুঝতে পারি না। না না, ইউজুয়ালি হয় কি, মানে আমরা জিজ্ঞেস করি নেই ফিল্মে হিরোকে থাকছে, সিকোয়েন্সটা কি, কিছুটা তো চেষ্টা করা হয় যে কথার সাথে অভিনয় করা। চলচ্চিত্রের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি কি, ওইটা বড় কথা না, আমি যার জন্য গানটা গাচ্ছি সেই হচ্ছে তার প্রতিনিধিত্ব করছি আমি। তো স্বাভাবিকভাবে সেটা যদি সিং করে থাকে সেখানে আমার সার্থকতা। বিউটিফুল। আমরা একটু ওই সিং করা গানটা একটু শুনবো, এবং শোনার পরেই শুনতে শুনতে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। থাকুন এটি নিজের সঙ্গেই।